এই লেকচারটিতে আমরা ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 11 জ্যোতির্বিজ্ঞান শুরু করব এবং জ্যোতির্বিজ্ঞানে হচ্ছে আমরা টোটাল 2টা লেকচার দেখব। এটা হচ্ছে সেটা লেকচার নাম্বার 1। তো লেকচার নাম্বার 1 এখানে আমরা টপিক নাম্বার 1 থেকে 5 পর্যন্ত পড়ব। আমরা টপিক 1 দিয়ে শুরু করি। টপিক 1 হচ্ছে বিগ ব্যাং থিওরি। এখন বিগ ব্যাং থিওরিটা কি আমি সেটা সম্পর্কে হালকা একটু কথাবার্তা বলবো। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সটা কিভাবে স্টার্ট হলো বা বিগিনিং কিভাবে হলো সেই সম্পর্কিত একটি থিওরি। তো বিজ্ঞানী হাবল, শুরুতেই বিজ্ঞানী হাবলের নাম নিলাম। বিজ্ঞানী হাবলে হচ্ছে সর্বপ্রথম দেখেছিলেন যে ইউনিভার্সটা, আমাদের মহাবিশ্বটা আসলে প্রসারিত হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে আমাদের মহাবিশ্বটা কিভাবে তিনি বুঝলেন যে প্রসারিত হচ্ছে। এটা হচ্ছে গিয়ে টেলিস্কোপে তিনি দেখলেন যে দূর থেকে যে আলোগুলো আসে, যত দূরের আলো থাকে সেই আলোগুলোর ফ্রিকোয়েন্সি রেড শিফট হয়। এখন ফ্রিকোয়েন্সি রেড শিফট বলতে কি বোঝায় আমি খুব সহজে একটু বলি, যে মনে করে দূরে একটা স্টার, অনেক দূরের একটা তারা, এই তারা থেকে যে আলো আসে, এই আলোর যে ফ্রিকোয়েন্সিগুলো বা তরঙ্গ দৈর্ঘ্য সেটা আমরা মাপতে পারবো। এখন এই কয়েকদিন পর বা কয়েক মাস পর যদি আমরা এই তারার ফ্রিকোয়েন্সি, মানে এই তারা, একই তারার আলো আবার আসে আমার কাছে এবং সেই আলোর ফ্রিকোয়েন্সি তো আমি আবারও মাপতে পারবো বা তরঙ্গ দৈর্ঘ্য আবারও মাপতে পারবো। তো দেখা যায় যে এই তরঙ্গ দৈর্ঘ্য যেটা আসে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আগের তরঙ্গ দৈর্ঘ্যের সমান থাকে না, সেটার থেকে বরং কমে যায়। তো সেটার থেকে কমে যায় দেখে এটাকে ডপলার ইফেক্ট বলে। এটা শব্দ চ্যাপ্টারে থাকার কথা, পুরান সিলেবাসে, পুরান বই আছে, নতুন সিলেবাসে এটা নেই। ডপলার ইফেক্ট, এই ডপলার ইফেক্ট হচ্ছে আলোর ডপলার ইফেক্ট বলে। এবং ব্যাপারটা হচ্ছে যে যেইখান থেকে আমাদের কাছে আলোটা আসতেছে, অর্থাৎ সোর্স, এই সোর্সটা, এই সোর্স থেকে যে আলোটা আসতেছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কাছে বেশি মনে হচ্ছে বা কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি কমে গেছে বলে মনে হচ্ছে। এটা হচ্ছে রেড শিফট। এ দ্বারা বোঝা যায় যে সোর্সটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর যদি ব্লু শিফট হতো, ব্লু শিফট মানে তরঙ্গ দৈর্ঘ্য কমতো আর ফ্রিকোয়েন্সি বাড়তো, সেই ক্ষেত্রে আমরা বলবো সোর্সটা আমাদের দিকে আসছে। তো হাবল সর্বপ্রথম টেলিস্কোপ ব্যবহার করে এই রেড শিফটের ব্যাপারটা লক্ষ্য করেন এবং তিনি বলেন যে মহাবিশ্বটা সম্প্রসারিত হচ্ছে। তো মহাবিশ্বটা যদি সম্প্রসারিত হয় তাহলে যদি আমরা একটু পিছনের দিকে যাই, অতীতের দিকে যাই, তাহলে মহাবিশ্বটা আসলে এখন যেহেতু প্রসারিত হচ্ছে তার মানে এটা আগে আরও ছোট ছিল। তো এটা ছোট করতে করতে কি এমন হতে পারে না যে এটা একটা বিন্দুতে চলে আসতে পারে? হ্যাঁ, সেটাই হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি হচ্ছে মহাবিশ্বটা শুরুতে একটা বিন্দুর মধ্যে ছিল, একটা বিন্দু যেটা ডেনসিটি খুব অনেক বেশি, ভর অনেক বেশি, এবং এই বিন্দু থেকে সাডেনলি মহাবিশ্বটা ক্রিয়েট হয়েছে এবং এটা এক্সপ্যান্ড করা শুরু করছে। এটাই হচ্ছে বিগ ব্যাং থিওরি। এখন এই এক্সপ্যানশনটা কেন হয়েছে, সাডেনলি এটা প্রসারিত কেন শুরু হয়েছে, বিন্দুর আগে কি ছিল না ছিল সেইগুলো আসলে আবিষ্কার হয়নি। তো থিওরি অনুযায়ী এই বিন্দুর আগে কিছুই ছিল না এবং বিন্দু থেকে স্টার্ট হলো সাডেনলি। কেন এই বিন্দুর স্টার্ট হলো সে সম্পর্কে কোনো থিওরি বা কিছুই আবিষ্কার এখনো হয়নি। এবার আমরা নেক্সট টপিকে যাব। যাওয়ার আগে এখানে একটু টাস্ক হিসেবে আমরা যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদেরকে আমি লাইটের ডপলার এফেক্ট, এটা ইন্টারনেট থেকে খুঁজে বের করতে বলবো, আলোর ডপলার ইফেক্ট অথবা শব্দের ডপলার ইফেক্ট, ডপলার ইফেক্ট। এখন এই ডপলার ইফেক্টটা কি সেটা হচ্ছে তোমরা একটু অ্যানিমেশন টাইপের কোনো ভিডিও বা কোনো ছোট আর্টিকেলস যদি থাকে সেখান থেকে পড়ে নিয়ে দেখে নিতে পারো। এটা হচ্ছে প্রথম টাস্ক, যে আলোর ডপলার ইফেক্টটা আসলে কি। এবার আমরা সেকেন্ড টপিকে আসি। সেকেন্ড টপিক হচ্ছে ভি ইকুয়ালস টু এইচটা একটা সূত্র। এখন এই সূত্রটা কোত্থেকে আসছে? এই সূত্রের এইচটা হচ্ছে হাবল কনস্ট্যান্ট। হ্যাঁ, বিজ্ঞানী হাবলের কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা, এবং এটাই হচ্ছে সেটার ম্যাথ। হাবল কনস্ট্যান্ট কি? বিজ্ঞানী হাবল কি আবিষ্কার করেছিলেন? যে মহাবিশ্বটা প্রসারিত হচ্ছে। এখন মহাবিশ্বটা যদি প্রসারিত হয়, চিন্তা করো যে মহাবিশ্বটা যখন এখান থেকে এখানে তখন মহাবিশ্বের ভিতরে বিভিন্ন বস্তুগুলা 1 2 3, তারপরে 4 5 6 7 8 9, এই যে সব বস্তুগুলো, এই বস্তুগুলো কি হবে? সবাই প্রসারিত হয়ে সরে সরে যাবে। তাহলে আমরা একটু অন্য কালারে লিখি। মনে করি 1 এখানেই আছে, বাট 2 কি হবে? এখানে আসবে, 3 এখানে যাবে, 8 এখানে আসবে, দেখো 9 এখানে যাবে, 6 এখানে যাবে, 7 আরও দূরে। তাহলে মহাবিশ্বটা যখন প্রসারিত হচ্ছে সবাই সবার থেকে দূরে সরে যাচ্ছে। একটু লক্ষ্য করে দেখো তো, 1-এর থেকে আমরা যদি এই দিকে চিন্তা করি, 1 আর 2 এর মধ্যে ডিস্টেন্স ছিল এতটুকু, এখন হয়েছে কতটুকু? এতটুকু। আর 1 আর 3-এর মধ্যে ডিস্টেন্স ছিল এতটুকু, এখন হয়েছে কতটুকু? আরও অনেক বেশি।
তো ব্যাপারটা হচ্ছে এটা এমন যে যে বস্তুটা আমাদের থেকে যত দূরে, আমরা মনে করি 1 নাম্বার পজিশনে আছি মহাবিশ্বের, তাহলে আমরা যখন দেখব 2 আমাদের থেকে দূরে সরে গেছে, কিন্তু 3 আরও বেশি দূরে সরে গেছে। তার মানে আমরা আসলে এরকম দেখব যে যে বস্তুটা আমাদের থেকে যত দূরে সেটা আমাদের থেকে তত তাড়াতাড়ি দূরে সরে যাচ্ছে। তাহলে কোনো একটা বস্তু আমাদের থেকে দূরে সরে যাওয়ার, যেহেতু মহাবিশ্বটা প্রসারিত হচ্ছে, দূরে সরে যাওয়ার যে বেগ ভি, এটা নিশ্চয়ই ওই বস্তুটা আমাদের থেকে কত দূরে তার সমানুপাতিক হবে, আমাদের থেকে বস্তুটার ডিস্টেন্স ডি এর সমানুপাতিক। তাহলে কোনো বস্তু দূরে সরে যাওয়ার বেগ ভি, এটা হচ্ছে ওই বস্তুটা আমাদের থেকে কত দূরে ডি ডিস্টেন্স এটার সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হলে নিশ্চয়ই একটা সমানুপাতিক ধ্রুবক থাকবে, এবং এই সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে হাবলের ধ্রুবক। এবং এটা পরিমাপ করে দেখা গেছে যে এই হাবলের কনস্ট্যান্টের মান, এটাকে এই এককে লেখা হয়, এটা হচ্ছে গিয়ে 72, এটা মুখস্থ রাখলে ভালো, 72 কিলোমিটার পার সেকেন্ড প্রতি মেগা পার সেক। এখন আমি বলছি কোনটা কি, এটা একটু খেয়াল করে আমরা এইচকে কীভাবে লিখতে পারি। এইচ হচ্ছে ভেলোসিটি ডিভাইডেড বাই ডিস্টেন্স। তো ভেলোসিটির একক এখানে আমরা নিলাম 72 কিলোমিটার পার সেকেন্ড, মানে কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটি, আর প্রতি ডিস্টেন্সে, তো ডিস্টেন্সের একক তো নর্মালি মিটার হয়, আমি এটা কিসে লিখছি, এটা লিখছি মেগা পারসেকে। আমি বলবো মেগা পারসেক কি, তার আগে আমি বলি যে মেগা পারসেক থেকে মিটারে কিভাবে যায়। ওকে, 1 মেগা পারসেক এটা আসলে হচ্ছে 10⁶ পারসেক। পারসেক হচ্ছে একটা একক, বড় একটা দূরত্বের একক। এটাকে যদি আমি মিটারে নিই তাহলে এটা আসে 3.084 ইন্টু 10⁻³ এটা পারসেক থেকে। ওকে, এটা পুরোটা একত্রে এসে 10⁻19 কিলোমিটার মেগা পারসেক সহ। আর জাস্ট একটা পারসেক তাহলে কি হবে, 1 পারসেক হবে 3.084, 10⁻19 না বরং 6 কম হবে, তাহলে 10⁻13 কিলোমিটার। আর মিটার নিলে 10⁻16 কিলোমিটার, 10⁻16 মিটার। তো এখানে আমি, আচ্ছা এটা পারসেক আর এটা কি আমি বলবো না, আমি এটাকে টাস্ক হিসেবে দিয়ে দিই এবং এটা মুখস্থ রাখতে হবে আমাদের। তো এখানে টাস্ক হচ্ছে বই থেকে খুঁজে দেখো বইয়ে পাও কিনা, অথবা না পেলে ইন্টারনেট থেকে বের করে নোটের মধ্যে লিখে রাখো যে 1 পারসেক সমান কত মিটার। আমি তো বলেছি 1 পারসেক, আর এটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। দেখবে যে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে সূর্য আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্বটা। তো এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের সাথে পারসেকের একটা রিলেশন আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের সাথে পারসেকের একটা সুন্দর রিলেশন আছে। সেই রিলেশনটা হচ্ছে তোমরা খুঁজে বের করবে, বইও থাকতে পারে, বইয়ে আছে অনেকগুলো বইয়ে, অনেক রাইটারের বইয়ে, অথবা বইয়ে যদি না পাও তাহলে ইন্টারনেট থেকে খুঁজে বের করে এটা নোট করে রাখো। এবং এই পারসেক আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আমাদের লাগবে, কারণ হচ্ছে মহাবিশ্ব অনেক বড়। তো এখানে একটা তারা থেকে আরেকটা তারার দূরত্ব সাধারণত মিটারে বা কিলোমিটারে বলা হয় না, বলা হয় লাইট ইয়ারে। আর 1 লাইট ইয়ার কি, 1 লাইট ইয়ার খুবই ইজি, এটা হচ্ছে আলো 1 বছরে মানে 365 দিনে, অর্থাৎ এত ঘন্টায়, এত মিনিটে, এত সেকেন্ডে যেই দূরত্ব অতিক্রম করে 3 × 10⁸ মিটার, এটা হচ্ছে 1 লাইট ইয়ার। এটাও একটা বড় সংখ্যা, কিন্তু এটার থেকে পারসেক আর এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিন্তু বড় আরও। তো হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পারসেক আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মধ্যকার রিলেশনটা বের করবো, আর লাইট ইয়ারের সাথে এটা যে তুলনা সেটা মনে রাখার চেষ্টা করব। এখন তাহলে চলে আসি নেক্সট টপিকে। আর হাবল কনস্ট্যান্টের এই যে v=hd এই সূত্র ম্যাথ আসতে পারে কিন্তু পরীক্ষায়, সৃজনশীলে, এইচএসসিতে। ওকে, টপিক নাম্বার 3। টপিক নাম্বার 3 হচ্ছে প্রসারণ। কিসের প্রসারণ? এটা হচ্ছে মহাবিশ্বের প্রসারণ। মহাবিশ্বটা প্রসারিত হচ্ছে। এখন এই মহাবিশ্বের প্রসারণ সম্পর্কে 3 ধরনের থিওরি আছে। যেহেতু বইয়ের মধ্যে উল্লেখ করা আছে তাই আমি 3টা থিওরি বলবো, কিন্তু 3টা থিওরি সবগুলো আসলে সাপোর্টিভ এক্সপেরিমেন্টাল ডেটা নাই। তো 3টা থিওরি হচ্ছে এরকম যে মহাবিশ্বটা প্রসারিত হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। তাহলে গ্রাফে যদি আমি প্লট করি, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে মহাবিশ্বের আকৃতি। মহাবিশ্বের আকৃতি, তাহলে এটা বাড়তেছেই তো বাড়তেছে, তো বাড়তেছে, তো বাড়তেছে, সময়ের সাথে বাড়তেই থাকবে, প্রসারণ হতেই থাকবে, ইনফিনিটি সাইজ হয়ে যাবে। আর সেকেন্ড একটা হচ্ছে যে মহাবিশ্বের আকার বাড়তেছে, কিন্তু বাড়তে বাড়তে এটা একটা ফাইনাইট ভ্যালু হবে, মানে একটা নির্দিষ্ট ভ্যালু হবে, এরকম হবে, এবং একটা নির্দিষ্ট ভ্যালুতে এসে ফিক্সড হয়ে যাবে, এর বেশি হবে না। প্রথমটাকে বলে উন্মুক্ত ইউনিভার্স।
উন্মুক্ত, কারণ এটা চলতেই থাকবে, বড় হইতেই থাকবে, এটা কোনো শেষ নাই। দ্বিতীয়টাকে বলে সমতল ইউনিভার্স। এখন এই সমতল বলে কেন? কারণ এটা একটা ফিক্সড ভ্যালু পর্যন্ত যাবে, এরপরে আর যাবে না, এই জন্য বলে। এর বেশি জানা লাগবে না সিলেবাসে। আর থার্ড যেটা, এটা অনেকে বলে যে সেটা হচ্ছে গিয়ে ইউনিভার্সটা আসলে প্রসারিত হইতে হইতে একটা পয়েন্টে আসবে যখন আর সে প্রসারিত হবে না, এখনও সেই সময়টা আসে নাই। বর্তমান টাইম মনে করি আমরা, এইটা বর্তমান সময়। এবং মহাবিশ্বটা যখন সেই ক্রিটিক্যাল টাইমটাতে আসবে, এরপরে সে আর বড় হবে না, সে হচ্ছে ক্ষুদ্র হইতে থাকবে। ক্ষুদ্র হইতে হইতে আবার বিগ ব্যাং যে শুরু একটা পয়েন্টে ছিল, সে পয়েন্টে ফেরত যাবে। এরপর সে আবার পয়েন্ট থেকে প্রসারণ শুরু হবে, এরপর আবার ওই একই, মানে একবার প্রসারণ একবার সংকোচন। এই গ্রাফটাকে এক্স্যাক্টলি এভাবে আঁকার দরকার নেই, আমাদের সিলেবাসে আসলে এগুলো কিছুই নাই, তেমন একটা মানে ব্যাখ্যাটা নেই। সো আমি আর এক্সট্রা কিছু বলবো না, এটা জাস্ট এটুকু মনে রাখলেই হবে যে 3টা থিওরি আছে, কি হইতে পারে সেটা নিয়ে। 3টা থিওরি কীভাবে আসছে, কোনটার কি প্রমাণ, কোনটার এক্সপেরিমেন্টাল ডেটা, কি বই যা আছে এর বেশি কিছু জানা লাগবে না। এমনকি এগুলো আসলে এমসিকিউতে সামান্য আসতে পারে হয়তো, বাট সৃজনশীলে তেমন আসার সম্ভাবনা নেই। এটার টাস্ক হিসেবে আমরা এখানে প্রসারণের টাস্ক হিসেবে এটা দিতে চাই যে টাস্কটা হচ্ছে টাস্ক নাম্বার 3, যে হাবল উনি কিভাবে এই প্রসারণ এটা বের করেছিলেন, এবং তার সময় অন্যান্য বিজ্ঞানীরা এই যে মহাবিশ্বটা প্রসারিত হচ্ছে এটা সম্পর্কে কী কী রিয়াকশান দিয়েছিলেন, সেই রিয়াকশানগুলো হচ্ছে ইন্টারনেট থেকে খুঁজে বের করে একটা ছোটো নোটের মতো করে ফেলতে পারো। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস হবে। এবার টপিক 4-এ আসি। টপিক 4 হচ্ছে মহাজাগতিক বস্তু। এখন মহাজাগতিক বস্তু বলতে আমরা কী বোঝাচ্ছি? মহাজাগতিক বস্তুগুলো আমি কিছু নাম বলি, যেমন আমাদের গ্রহ একটা মহাজাগতিক বস্তু, নক্ষত্র যেমন সূর্য একটা নক্ষত্র, পৃথিবী এটা একটা গ্রহ, উপগ্রহ যেমন চাঁদ। এরপরে কি বলা যায়? এরপরে হচ্ছে বামন নক্ষত্র, তারপরে হচ্ছে শ্বেতবামন, এরপরে নিউট্রন স্টার, ব্ল্যাক হোল ইত্যাদি। নিউট্রন স্টার, নিউট্রন তারা, তারপরে ব্ল্যাক হোল যেটা কৃষ্ণ বা গহ্বর, এরকম জিনিসগুলো, নীহারিকা, গ্রহাণুপুঞ্জ, এরকম যেই সমস্ত জিনিসগুলো যেগুলো মহাজগতে ইউনিভার্সের মধ্যে থাকে সেগুলোই হচ্ছে মহাজাগতিক বস্তু। এখানে এই প্রত্যেকটা সম্পর্কে আসলে ডিটেলস আলাদা আলাদা বলে তেমন কিছু হবে না, এগুলো সব জায়গায় পাওয়া যাবে, বইয়ের মধ্যে, ইন্টারনেটে, সবখানেই আছে, কোনটাকে কি, কোনটা কিভাবে আসছে না আসছে এই সম্পর্কে আমি তো এক্সট্রা কিছু বলতে চাচ্ছি না। এখানে টাস্ক হিসেবে আমি দিয়ে দিব প্রত্যেকটা মহাজাগতিক বস্তু এগুলোর কয়েকটা উদাহরণ, এবং উদাহরণের সাথে প্রত্যেকটা ডেফিনেশন, উদাহরণ, আর পারলে ইন্টারনেট থেকে এই প্রত্যেকটার একটা একটা করে বা 2-3টা করে ছবি বা পিকচার্স কালেক্ট করে একটু দেখে নাও যে কোনটা কীরকম। আরেকটা যদি এক্সট্রা কাজ করা যায়, বইয়ের মধ্যে আছে, সেটা হচ্ছে বৈশিষ্ট্য, যে এক একটার বৈশিষ্ট্য আছে, কিছু ক্যারেক্টারিস্টিক যেটা থাকলে বোঝা যাবে সেই বৈশিষ্ট্য 2-3টা ম্যাক্সিমাম, আচ্ছা 2টা থেকে 3টা বৈশিষ্ট্য লিখে ফেলো এবং এটা একটা নোট করে ফেলো প্রত্যেকটার। ইউটিউবে খুঁজলেই ইন্টারনেটে দেখবে খুব সুন্দর ভিডিওস আছে এগুলোর উপরে, যে কোনটা প্ল্যানেট, কোনটা স্টার, কোনটা হোয়াইট ডোয়ার্ফ, কোনটা ব্ল্যাক ডোয়ার্ফ, মানে শ্বেতবামন আর কৃষ্ণবামন, কোনটা ব্ল্যাক হোল, কোনটা নিউট্রন স্টার, কোনটা কীভাবে হয় না হয়, ক্যারেক্টারিস্টিক, এগুলো সব সহজেই পাওয়া যাবে এবং প্রচুর রিসোর্সেস আছে এগুলোর। আমরা তাহলে আজকে লাস্টের টপিকটা দেখি এই লেকচারের, সেটা হচ্ছে টপিক নাম্বার 5, কণা। কণা বলতে আমি এখানে মৌলিক কণিকা বোঝাচ্ছি। তো মৌলিক কণিকা কোনগুলো? মৌলিক কণিকা যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কিন্তু এগুলো তো অন্যান্য চ্যাপ্টারেও আমরা দেখেছি, কেমিস্ট্রিতেও দেখেছি। এখানে একটু ক্লাসিফিকেশনটা ঠিক রেখে আমি বলতে চাই যে যেহেতু বইয়ের সিলেবাস এটা দেওয়া আছে, আসলে তোমাদের এই সিলেবাস অনুযায়ী পার্টিকেলটা কি পার্টিকেল, গ্রুপের পার্টিকেল, এত ডিটেলস আসলে এটা বোঝার কথা এবং বোঝা যাবেও না, কিন্তু তারপরে কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, সেইটা আমি বলবো একটু, এবং সেটা মনে রাখতে পারলে এমসিকিউতে সুবিধা হবে। তো প্রথমে কণাগুলোর মধ্যে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে গিয়ে ক্ষেত্রকণা বা ফিল্ড পার্টিকেলস। ফিল্ড পার্টিকেলস হচ্ছে যে 4টা মৌলিক বল আছে না, যে মহাকর্ষ, এই 4টা বল জন্য 4টা পার্টিকেলস আছে, যে যেই পার্টিকেলগুলোর মাধ্যমে এই বলগুলো অ্যাক্টিভ হয়, যেমন তড়িৎচুম্বক ক্রিয়ার ক্ষেত্রে ফোটন,
এরপরে মহাকর্ষের ক্ষেত্রে গ্র্যাভিটন, এরপরে হচ্ছে গিয়ে স্ট্রং নিউক্লিয়ার ওগুলোর ক্ষেত্রে মিওন কণা। তো এই যে কণাগুলো, সেটা মিওন কিনা তোমরা একটু চেক করে নিও, এটা আমার ঠিক মনে পড়তেছে না। এই ফিল্ড পার্টিকেলগুলো, এগুলোর মাধ্যমে হচ্ছে এই বলগুলো কাজ করে। এগুলো এক প্রকারের পার্টিকেলস। এরপরে আছে গিয়ে লেপটনস, আর হচ্ছে হিগস পার্টিকেলস। তো হিগস পার্টিকেল কি সেটা একটু বলি। এটা হচ্ছে ঈশ্বর কণা বলে, খুবই ইন্টারেস্টিং পার্টিকেল। এটা হচ্ছে এমন একটা ফিল্ড, হিগস ফিল্ড, যেখানে অন্য পার্টিকেলগুলো আসলে অন্য পার্টিকেলগুলো ভর পায়। এটা বলে কি, এটা বলে যে অন্য কোনো পার্টিকেলের আসলে ভর নেই, মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোর আসলে কোনো ভর নেই, বরং এরা কিনা হিগস পার্টিকেলের মধ্যে, মানে হিগস ফিল্ডে যখন এরা গতিশীল হয় বা নড়তে চায়, তখন হচ্ছে এরা হিগস ফিল্ডের মধ্যে একটা বাধা পায়, এই বাধাটাই নাকি ভর। এত প্যাচের কথা বা এই ধরনের কথা আসলে যা খুবই ইন্টারেস্টিং লাগে, কিন্তু এটা আসলে তোমাদের কিছুই বোঝার কথা না। তো এখানে কি, বাস এইটুকু মনে রাখলেই হবে। কেন, কিভাবে, এত ডিটেলস আসলে এখন দরকার নেই। আরেকটা আছে কোয়ার্কস পার্টিকেল। কোনগুলো? কোয়ার্কস হচ্ছে প্রোটন আসলে ফান্ডামেন্টাল পার্টিকেল আর নিউট্রন না, বরং প্রোটনকে ভাঙলে 3টা কোয়ার্ক পাওয়া যায়, আর নিউট্রনকে ভাঙলেও 3টা কোয়ার্ক পাওয়া যায়। তো এরা সবাই কোয়ার্ক দিয়ে তৈরি। কোয়ার্ক টোটাল 6 প্রকারের আছে, হয়তো বই লেখা আছে। তো এই কোয়ার্ক দিয়ে প্রোটন আর নিউট্রন তৈরি। আর লেপটনস হচ্ছে কি, যেটা হচ্ছে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ আর উইক নিউক্লিয়ার ফোর্সে কাজ করে, যেমন ইলেকট্রন একটা লেপটনস। আর এটা আছে ব্যারনস বা ব্যারিয়ন্স মেবি, ওটা হচ্ছে যেটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের মধ্যেও কাজ করে, উইক নিউক্লিয়ারে কাজ করে, আর ইলেকট্রোম্যাগনেটিকে কাজ করে। তো এইগুলো হচ্ছে পার্টিকেলের ক্লাসিফিকেশন বিভিন্ন। আর এখানে আমরা কোনো টাস্ক পার্টিকেলে দিব না, কারণ এগুলো আসলে এত কঠিন জিনিস যেটা আসলে এই সিলেবাসের মধ্যে পড়েই না। এখন আমরা একটু এক্সট্রা এখানে বলতে চাচ্ছি বিগ ব্যাংয়ের। এখানে আসি আমরা শুরুতে, যে বিগ ব্যাংয়ের পরে কি হয়েছিল। বিগ ব্যাংয়ে হচ্ছে যখন একদম শুরুতে ইউনিভার্সটা ক্রিয়েট হলো, সব কিছু পাওয়া গেল এখানে। ইউনিভার্স আসলে কি পাওয়া গেল? এনার্জি এবং পার্টিকেলস। এই যে পার্টিকেলগুলো বললাম না, এই পার্টিকেলগুলো, এবং অনেক পরে এই পার্টিকেলগুলো, ইউনিভার্সটা যখন ওরা বড় হয়, স্প্যান করে, তখন এখানে পার্টিকেলগুলোর মধ্যে ইলেকট্রন আর কোয়ার্কগুলো মিলে প্রোটন তৈরি হয়, নিউট্রন তৈরি হয়, এবং এই প্রোটন আর ইলেকট্রন মিলে তৈরি হয় হাইড্রোজেন পরমাণু। তাহলে মহাবিশ্বে একদম শুরুতে যে পরমাণু তৈরি হয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। এই হাইড্রোজেন পরমাণু থেকে আস্তে আস্তে অন্যান্য পরমাণু তৈরি হয় পরে, সেটা হচ্ছে আমরা পরের লেকচারে দেখব। তো এখানে এটুকু পর্যন্তই। তোমরা যদি চাও টাস্ক 5 হিসেবে এটা নিতে পারো, যে বিগ ব্যাংয়ে স্টেপসগুলো, যে শুরুতে কি ছিল, পরে কি হয়েছে, এটার অনেক ভিডিওস বা আর্টিকেলস, পেপার্স এটা ইন্টারনেটে পাওয়া যাবে, সেখান থেকে একটা দেখে নিলে ভালো হবে। বইয়ের মধ্যে আসলে এটা থিওরিটিক্যাল লেখা শুধু, কিন্তু এটা যদি একটা ভিডিও বা একটা অ্যানিমেশন কোথাও পাও, ডকুমেন্টারিজ থাকে অনেক বিভিন্ন চ্যানেলের, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিকের, তো ওইসব ডকুমেন্টারি একটা দেখে নিলে আসলে সবচেয়ে ভালো হয়।